একদিকে চলছে নিজের দেশে লাখ লাখ মানুষের তীব্র ক্ষোভের আগুন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে যুদ্ধে জড়িয়ে বরণ করে নিতে হচ্ছে একের পর এক চরম কৌশলগত পরাজয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন এবং দিশেহারা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। দেশের ভেতরে নো কিংস বা আমাদের কোনো রাজা চাই না নামের এক বিশাল গণ আন্দোলন আমেরিকার ইতিহাসকে নতুন করে লিখছে। আবার দেশের বাইরে ইরানের সাথে একটি নতুন যুদ্ধ শুরু হয়েছিল। সে যুদ্ধে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ও অসংখ্য সেনার জীবন উৎসর্গ করেছে। শেষ পর্যন্ত আমেরিকা একটি যুদ্ধবিরতি চুক্তি সই করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই চুক্তিটিকে আমেরিকার জন্য এক চরম অপমানজনক পরাজয় হিসেবে দেখছেন। দেশের ভেতরের অর্থনীতি যখন ধসে পড়ছে, ঠিক তখনই বিশ্বজুড়ে আমেরিকার সামরিক ও কূটনৈতিক সম্মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প প্রশাসনের এই দুই দিকের চরম ব্যর্থতা আগামী দিনে তার জন্য এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে। আজ আমরা এই পুরো পরিস্থিতি একদম সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা বুঝতে পারেন কেন ট্রাম্প এখন চারদিক থেকে কোণঠাসা এবং সামনে তার জন্য কি অপেক্ষা করছে। 2026 সালের 28 মার্চ আমেরিকার বুকে এমন এক ঘটনা ঘটেছে যা এর আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে আমেরিকার সাধারণ মানুষ দলে দলে রাস্তায় নেমে এসেছে। এই বিশাল আন্দোলনের নাম দেওয়া হয়েছে নো কিংস প্রোটেস্ট। এটি কোনো সাধারণ বিচ্ছিন্ন আন্দোলন নয়, এটি মূলত ট্রাম্পের বিরুদ্ধে দেশ জুড়ে হওয়া চলমান আন্দোলনের তৃতীয় ধাপ। এই আন্দোলনের পরিসংখ্যান দেখলে যে কেউ অবাক হবেন। আমেরিকার পুরো 50টি অঙ্গরাজ্যে একই দিনে প্রায় 3200 থেকে 3300 মতো প্রতিবাদ সমাবেশ বা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী এই একদিনের দেশব্যাপী আন্দোলনে প্রায় 80 থেকে 90 লাখ সাধারণ আমেরিকান নাগরিক অংশ নিয়েছেন। আমেরিকার ইতিহাসে এর আগে কখনো একদিনে এত বিশাল সংখ্যক মানুষ কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেনি। শিশু থেকে বৃদ্ধ, সাধারণ কর্মী থেকে শুরু করে বড় বড় শহরের মানুষ পর্যন্ত সবাই একযোগে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে যে আমেরিকার ভেতরের অবস্থা কতটা অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কিভাবে ভেঙে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এত মানুষ হঠাৎ করে রাস্তায় নেমে আসলো? এর পেছনে বেশ কয়েকটি প্রধান কারণ রয়েছে। সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ। সাধারণ আমেরিকানরা এ অকারণে শুরু হওয়া যুদ্ধ কিছুতেই মেনে নিতে পারেননি। তারা চাননি তাদের কষ্টে উপার্জিত ট্যাক্সের টাকায় এবং তাদের দেশের সেনাদের জীবনের বিনিময়ে হাজার মাইল দূরের অন্য কোনো দেশে যুদ্ধ চালানো হোক। দ্বিতীয় বড় কারণটি হল ট্রাম্পের অত্যন্ত কঠোর অভিবাসন বা ইমিগ্রেশন নীতি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস বিভাগের মাধ্যমে সারা দেশের বিভিন্ন শহরে ও পাড়ায় পাড়ায় যে কঠোর অভিযান চালানো হয়েছে তা সাধারণ মানুষের মনে চরম ভয়ের সৃষ্টি করেছে। এই অভিযানগুলোর সময় অনেক জায়গায় সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে এবং এতে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। মানুষের সাধারণ মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এর পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে। সব মিলিয়ে মানুষের মনে এই ধারণা দৃঢ় হয়েছে যে আমেরিকা ধীরে ধীরে তার গণতান্ত্রিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। এসব কিছু মিলিয়ে মানুষের জমানো ক্ষোভ 28 মার্চের ওই বিশাল আন্দোলনের মাধ্যমে ফেটে পড়েছে। 28 মার্চের সেই বিশাল গণজাগরণের পর এখন পর্যন্ত হয়তো নতুন করে কোনো বড় ধরনের প্রতিবাদ সমাবেশের খবর সংবাদ মাধ্যমে আসেনি, কিন্তু এর মানে এই নয় যে আন্দোলন শেষ হয়ে গেছে। নো কিংস মুভমেন্ট এখন সমান তালে সারা দেশে চলমান রয়েছে। এটি এখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধের রূপ নিয়েছে। মানুষ সোশ্যাল মিডিয়ায়, নিজেদের কমিউনিটিতে এবং বিভিন্ন ছোট ছোট সংগঠনের মাধ্যমে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তারা ট্রাম্প প্রশাসনের প্রতিটি অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এই নীরব কিন্তু শক্ত প্রতিরোধ ট্রাম্পের জন্য এক বিশাল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি ভালো করে বুঝতে পারছেন যে দেশের একটি বিশাল অংশ তার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে এবং তারা কোনোভাবেই তাকে শান্তিতে কাজ করতে দেবে না। দেশের ভেতরে এই প্রবল চাপ সামলাতে গিয়ে প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশের ভেতরে যখন এই টালমাটাল অবস্থা, তখন দেশের বাইরের অবস্থাও ট্রাম্পের জন্য মোটেও সুখকর নয়। বিশেষ করে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোরা ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভুল। 2026 সালের এই ইরান যুদ্ধ আমেরিকার জন্য কোনো বিজয় বয়ে আনেনি। এটি নিয়ে এসেছে একের পর এক চরম ব্যর্থতা। সদ্যই এপ্রিল মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে একটা যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চুক্তি হয়েছে ঠিকই, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই চুক্তিকে ট্রাম্পের একটি বিশাল কৌশলগত হার হিসেবে দেখছেন। এই যুদ্ধে আমেরিকা যা অর্জন করতে চেয়েছিল তা প্রায় কিছুই তারা পায়নি। উল্টো ইরান এই যুদ্ধের পর আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে। এই ব্যর্থতাগুলোই এতটাই স্পষ্ট যে তা আর কোনোভাবেই লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। একের পর এক হিসাব বেলালে দেখা যায় এই যুদ্ধে আমেরিকার পরাজয়ের গ্লানি কতটা গভীর।
ট্রাম্পের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের পতন ঘটানো। তিনি চেয়েছিলেন সামরিক আক্রমণের মাধ্যমে ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনতে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। ইরানের সরকার বা রেজিম পতন তো দূরের কথা, তারা এর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আমেরিকার এ যুদ্ধের কারণে ইরানের সাধারণ মানুষ বাইরের শত্রুর বিরুদ্ধে একজোট হয়েছে, আর এই সুযোগে ইরানের কট্টরপন্থী বা হার্ডলাইনের নেতারা নিজেদের ক্ষমতা আরও পাকাপোক্ত করে নিয়েছেন। যে সরকারকে ট্রাম্প দুর্বল করতে চেয়েছিলেন, সেই সরকার এখন দেশের ভেতর এবং বাইরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। তারা এখন দেশের ভেতরে যে কোনো বিরোধিতাকে আমেরিকার চক্রান্ত বলে সহজেই দমন করতে পারছে। এটি ট্রাম্পের পররাষ্ট্র নীতির এক চরম ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় বড় ব্যর্থতাটি হল ইরানের পরমাণু বা নিউক্লিয়ার কর্মসূচি ধ্বংস করতে না পারা। আমেরিকার এই যুদ্ধে নামার অন্যতম বড় একটি যুক্তি ছিল ইরানের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা পুরোপুরি শেষ করে দেওয়া। কিন্তু যুদ্ধের এত বড় বড় হামলা এবং সামরিক অপারেশনের পরও দেখা গেছে ইরানের মূল পরমাণু কেন্দ্রগুলো প্রায় অক্ষত রয়ে গেছে। অর্থাৎ যে ভয় থেকে বা যে কারণ দেখিয়ে ট্রাম্প এই যুদ্ধের সূচনা করেছিলেন, সে মূল লক্ষ্যটি অর্জিত হয়নি। ইরান এখনও তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখে। এর মানে হলো এত বিলিয়ন ডলার এবং এত মানুষের জীবনের বিনিময়েও আমেরিকা ইরানের পরমাণু হুমকি দূর করতে পারেনি। এটি আমেরিকার সামরিক এবং গোয়েন্দা ব্যর্থতার একটি অত্যন্ত বড় প্রমাণ। এই যুদ্ধের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ফলাফলটি হল হরমুজ প্রণালী বা স্ট্রেইট অব হরমুজের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হরমুজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নৌপথ। যুদ্ধের পর এই গুরুত্বপূর্ণ পথটি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে। আগে এমন কোনো নিয়ম না থাকলেও ইরান এখন এই পথ দিয়ে যাওয়া প্রতিটি বাণিজ্যিক এবং তেল জাহাজ থেকে টোল বা ফি আদায় করছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বাড়ার কারণে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা লেগেছে। ট্রাম্পের এই যুদ্ধের কারণে এখন পুরো বিশ্বকে বেশি দামে তেল কিনতে হচ্ছে এবং ইরানের অর্থনীতি এই টোলের টাকায় দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। আমেরিকার মতো একটি পরাশক্তির জন্য এর চেয়ে বড় কৌশলগত হার আর কি হতে পারে, তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। চতুর্থ ব্যর্থতাটি লুকিয়ে আছে সাম্প্রতিক হওয়া যুদ্ধবিরতি বা সিজফায়ার চুক্তির শর্তগুলোর ভেতরে। সাধারণত যুদ্ধে জয়ী পক্ষ নিজেদের শর্তে চুক্তি করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে সিজফায়ার হয়েছে সম্পূর্ণ ইরানের দেওয়া শর্ত অনুযায়ী। ট্রাম্প একসময় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে তিনি বাধ্য হলে ইরানের সাধারণ মানুষের ব্যবহার করা অবকাঠামো যেমন রাস্তাঘাট বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার অবস্থান থেকে পিছু হটতে হয়েছে। ইরান তাদের শর্তে অত্যন্ত অনড় ছিল এবং আমেরিকাকে তা মেনে নিতে বাধ্য করেছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই চুক্তিটি এতটাই দুর্বল যেটি ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে। যে কোনো সময় আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে। নিজের শর্ত মানতে না পারা এবং শত্রুর শর্তে যুদ্ধ থামানো ট্রাম্পের সামরিক দুর্বলতার একটি পরিষ্কার চিত্র সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো এই যুদ্ধের সামগ্রিক অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষতি। এই যুদ্ধে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। যে টাকা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা বা উন্নয়নের কাজে লাগতে পারত, তা একটি অহেতুক যুদ্ধে পুড়ে ছাই হয়েছে। আমেরিকার অনেক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। এত বড় আত্মত্যাগের পর আমেরিকা কি পেল? উত্তর হলো কিছুই না। উল্টো বিশ্বের দরবারে আমেরিকার সম্মান এবং ক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আমেরিকার গ্লোবাল রেপুটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববাসী দেখেছে যে এত ক্ষমতা থাকার পরও আমেরিকা একটি ছোট্ট দেশের কাছে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। অন্যদিকে আমেরিকার এই আক্রমণের কারণে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি চরমপন্থী হয়ে উঠেছে। তারা এখন আমেরিকার যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দিতে প্রস্তুত। ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্তের কারণে আমেরিকা আজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে বিভক্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়েছে।